আইডেন্টিটিটা যাতে মানুষ জানতে পারে। অর্থাৎ মুক্ত তো পরে হব, মুক্তি পাওয়ার পথে বাধা কি সেটা তো প্রথমে মানুষকে জানতে হবে। অর্থাৎ আমাদের পথে বাধা হলো আমাদের শত্রুরা। শত্রুকে বলছে বিজেপি আমাদের শত্রু, কংগ্রেস আমাদের শত্রু, টিএমসি আমাদের শত্রু, না সিপিএম আমাদের শত্রু। রে ভাই, সবগুলো তো রাজনৈতিক দল, আর এই রাজনৈতিক দল সবই তো ওরা বানিয়েছে, বিদেশি উঠেছেন ব্রাহ্মণ, যারা নিজের ব্যক্তি জীবনটা সাইডে রেখে এটাকে মুখ্য জীবন করে নেবে। নিজের পারিবারিক দায়বদ্ধতা থাকবে, কিন্তু সব সময় তারা এই সমাজের ভাবনা ভাববে। নিজের জীবনে ক্ষয়ক্ষতি ছাড়া বড় কাজ করা যায় না। নিজেদের জীবনে ক্ষয়ক্ষতি যারা করতে প্রস্তুত নয় তারা এই বড় কাজ করতে পারবে না। কেন পৃথিবীর ইতিহাসে দেখেছি যারাই মহাপুরুষ, যারাই পৃথিবীর বড় কাজ করেছে এবং যারা তাদের অনুসারী ছিলেন, তারা অনেক নিজের ক্ষতি স্বীকার করেছে। ত্যাগ মানে হলো ক্ষতি স্বীকার করা। নিজের জীবনের, নিজের ব্যক্তিগত পরিবারের, নিজের ব্যক্তিগত সমস্ত বিষয়ের ক্ষতি না করে কেউ বড় কাজ করতে পারে না। এটা বড় কাজ করার পূর্ব শর্ত। আমার মতো, আমাদের বাউরি, মুচি, ডোম এইরকম যারা সমাজের মানুষ, এই সমাজের মানুষের মতো আমাদের মতো যারা ব্রিলিয়ান্ট লোক, যারা বুদ্ধিমান লোক, যারা জেনে বুঝেছে, তারা যদি সমাজকে না জাগাবে তাহলে যারা জানে না, যারা অজ্ঞানী লোক, তারা কি করে জানাবে, তারা কি করে বুঝাবে? তাদেরকে ইস্তেমাল করবে। বিজেপি ইস্তেমাল করবে, সিপিএম ইস্তেমাল করেছে, টিএমসি ইস্তেমাল করছে, কংগ্রেস ইস্তেমাল করছে, এভাবে করবে তারা। এরা ইস্তেমাল হচ্ছে, আমাদেরই মানুষের বিরুদ্ধে এরা হামলা করছে, নিজেরই পায়ে নিজে কুড়ুল মারছে। এরা অজ্ঞানী, এরা যেটা বলে জাহিল লোক, এরা জানে না, বোঝে না। এদেরকে বোঝানোর দায়িত্ব কার? যারা বোঝে, যারা জ্ঞানী লোক। তাহলে এই জ্ঞানী লোকরা যদি এই কাজটা না করে তাহলে ওই লোকগুলোকে দোষ দিয়ে তো লাভ নেই। জ্ঞানী লোকরা প্রথমত ওই সমস্ত কাজ করে না, তারপর দৌড় আমাদের লোক বোঝে না। তো লোকগুলোকে বোঝানোর কেউ প্রয়াসই করলো না, লোকগুলো বুঝলোই না, আরও লোকগুলো ঘরে দোষ চেপে দিল, দৌড় এরা বোঝে না। এটা তারকদা বুঝেছিলেন। তারকদা আমাদেরকে বলতেন যে বোঝানো যাদের দায়িত্ব, যারা বোঝাতে পারবে, যাদের কথায় মানুষ বুঝবে, তারা মুখ ফিরিয়ে থাকবে, তারা গাড়ি বাড়ি আয় স্ফূর্তিতে মজে থাকবে। সেটা বলবে দৌড় চালা, এরা কিছু বোঝে না, এদেরকে বুঝিয়ে লাভ নাই। কদিন বুঝিয়েছো ভাই? একদিন গিয়ে বুঝিয়ে দিলে হয়ে যাবে? নিরন্তর 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 যতদিন বাঁচবে ততদিন সমাজ চাকরিতে কাজ চালাতে হবে। কে কতদিন ভালো কাজ করলো সেটা বড় কথা নয়, শেষ পর্যন্ত কে ভালো কাজটা করে গেল সেটা বড় কথা। তারকদা এটা করে গেলেন জীবনের শেষ দিন পর্যন্ত। উনি এই মহান কাজ, বড় কাজ এটা করে গেলেন। এই বার্তা মুসলিমদের মধ্যে উনি তুলে দিতে চান। তার সাথে সাথে অমুসলিম যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি মানুষজন রয়েছেন, তাদের কাছেও উনি বার্তা তুলে দিতে চান যে তারকনাথ বাউরি যে কাজটা করছেন, শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে এই ইনসাফ অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা করাই হলো ইসলামের আদর্শ। ইসলামকে আজকে বিভিন্নভাবে চিত্রিত করা হচ্ছে, অপব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু প্রকৃত ইসলাম কি সেটা মানুষের সামনে আসা দরকার। যেটা বামসেফ চাইছে, ইসলাম সারা বিশ্বে এই ন্যায় প্রতিষ্ঠার জন্যই স্থাপিত হয়েছে, সেই বার্তাটাই উনি তুলে ধরতে চাইছেন। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের কাছে প্রয়াত তারকনাথ বাউরি মহাশয়ের যে ব্যক্তিগত জীবন সেটা বড় চর্চার বিষয় নয়। ওনার যে সামাজিক জীবন, সেই সামাজিক জীবনেরই কিছু ঘটনা আপনাদের কাছে আমি তুলে ধরব। উনি খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন এবং খুব কষ্টের মধ্য থেকে পড়াশোনা করেছেন। এরকম একজন মানুষ হাই স্কুলের যখন শিক্ষকতা, ওনার যে অর্থ কষ্ট সেটা লাঘব হয়, ওনার আর্থিক সচ্ছলতা আসে। তো স্বাভাবিকভাবে মানুষের যখন আর্থিক সচ্ছলতা আসে তখন তার ব্যক্তিগত যে উচ্চাকাঙ্ক্ষা সেগুলো তার সামনে চলে আসে এবং সেগুলো পূরণ করার জন্য সে উদ্গ্রীব হয়ে যায়। সে নিজের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত পরিবার ছাড়া পারিপার্শ্বিক সমাজ, আত্মীয় পরিজনদেরকেও ভুলে যায়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে তারকনাথ বাউরি। উনি এই মূল্যবাসী বিচারধারার
সংস্পর্শে আসার আগে যুক্তিবাদী সমিতিতে যুক্ত ছিলেন। সেখানে উনি অন্ধবিশ্বাস কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সজাগ করতেন। উনি মনে করতেন মানুষের মধ্যে যদি জাগরণ শুরু হয় অন্ধবিশ্বাস কুসংস্কারের বিরুদ্ধে, যুক্তিগতভাবে মানুষ যদি বিচক্ষণ হয়ে ওঠে, তাহলে হয়তো সমস্ত সমস্যার ধীরে ধীরে সমাধান হওয়া সম্ভব। কিন্তু বামসেফ বিচারধারার সান্নিধ্যে যখন আসেন তখন উনি বুঝতে পারেন যে ভারতবর্ষের নিরিখে মূল সমস্যাটা কি। সংখ্যাগরিষ্ঠ যে মানুষ যারা দরিদ্র, তাদের সামাজিক পরিচিতিটা কি। ইদানিং 2016 সালে অর্থনীতিবিদ ডেটান ভারতবর্ষে যে দারিদ্রতার অন্যতম কারণ সেটা অর্থনীতির ভিত্তিতে নয়, অর্থাৎ অর্থনীতির সূত্র বলছে উপার্জন বাড়লে দারিদ্রতা কমে, উপার্জন কমলে দারিদ্রতা বাড়ে। কিন্তু ভারতবর্ষের জাতীয় আয়, মাথাপিছু গড় আয় দিনকে দিন বেড়ে চলেছে, আবার দারিদ্রতা বেড়ে চলছে। অর্থাৎ ভারতবর্ষ অর্থনীতির সূত্র ফেল। কিন্তু না, উনি গভীরভাবে বিশ্লেষণ করে দেখলেন যে অর্থনীতির সূত্র অর্থনীতির জায়গায় রয়েছে, কিন্তু এটাকে ব্রেক করা হচ্ছে পরিকল্পিতভাবে। ভারতবর্ষের জাতীয় যে উৎপাদন, মাথাপিছু গড় যে উৎপাদন, সেটা অনেক উচ্চ স্তরে উঠে গেছে, কিন্তু দারিদ্রতাও অনেক উচ্চ স্তরে উঠে গেছে, দারিদ্রতা নিচের দিকে নামেনি। এর মূল কারণ হচ্ছে অর্থ সম্পদের যে মূল রিসোর্স, এই রিসোর্সগুলোকে জাতিগত বন্টন করে জাতি আধারের উপর নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে হাজার হাজার বছর আগে। এই দেশের যারা মানুষ, তাদেরকে সহায় সম্বলহীন করার জন্য পরিকল্পিতভাবে জাতি ব্যবস্থা নির্মাণ করা হয়েছে। যারা যত বেশি নিচু জাত, তাদের কাছে তত বেশি অর্থনৈতিকভাবে বঞ্চনার সমস্ত রিসোর্সগুলো কেড়ে নেওয়া হয়েছে, অর্থাৎ বঞ্চিত করা হয়েছে। যে যত বেশি উপরের জাতি, তাদের কাছে অর্থ সম্পদের যোগানটা সেই পরিমাপে রয়েছে। তো অর্থনীতিবিদ ডেটান দেখলেন যে পরিকল্পিতভাবে একটা অংশ, একটা বিশাল অংশকে জাতিগত বৈষম্যের মধ্য দিয়ে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে, সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। এটাই হয়েছে ভারতবর্ষের দারিদ্রতার অন্যতম কারণ। উপার্জন বাড়লে দারিদ্রতা কমার কথা ছিল, কিন্তু জাতিগত যে নিপীড়ন, জাতিগত যে বঞ্চনা, সেই কারণে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সেই মানুষগুলো উন্নয়ন ঘটেনি। জাতিগতভাবে যে বঞ্চনা, সেই বঞ্চনাটাই এদের ঘাড়ে চেপে রয়েছে। তো তারকনাথ বাবু যখন বামসেপে যুক্ত হন সেই 2010-11 সালে, সেদিন থেকে উনি বুঝতে পারেন, অধ্যয়ন করেন, অনুশীলন করেন এবং বুঝতে পারেন যে আমাদের মহাপুরুষরা এই ভারতবর্ষের মুক্তির যে দিশা নির্দেশ করেছে সেটাই সঠিক। সাম্যবাদী ব্যবস্থা এখানে মার্ক্সবাদী চিন্তা চেতনায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়, কারণ অর্থনৈতিক ভিত্তির উপর এই দেশের সমাজ ব্যবস্থা নির্মাণ হয়নি। এই দেশের সমাজ ব্যবস্থা জাতিগত বিভেদ, বর্ণগত বিভেদের আধারের উপর নির্মাণ করা হয়েছে। অর্থাৎ এই বর্ণবাদী জাতিবাদী যে ব্যবস্থা, সেটাকে যতক্ষণ পর্যন্ত আমরা ভেঙে সামাজিক সাম্য আনতে না পারছি, ততক্ষণ পর্যন্ত অর্থনৈতিক সাম্য এখানে আনা সম্ভব নয়। কেননা এখানে অর্থনৈতিক বৈষম্যটা জাতিগত বর্ণগত বৈষম্যের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে, যেটা পৃথিবীর মহাপ্রতিভাধর ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন ডক্টর বি.আর. আম্বেদকর, অর্থাৎ বাবা সাহেব। অর্থনীতিবিদ ডেটান 2016-17 সালে নোবেল পুরস্কার পেলেন, কিন্তু বাবা সাহেব সেই সময়ে বলে গেছেন ভারতবর্ষের এই দারিদ্রতার অন্যতম কারণ যেটা হচ্ছে জাতি ব্যবস্থা, বর্ণ ব্যবস্থা। তো বাবা সাহেবের এই যে পথ, এই পথটাই আমাদের ভারতবর্ষের মুক্তির একমাত্র পথ। এইখানে খুব ষড়যন্ত্রমূলকভাবে যেটা লুকানো রয়েছে, সেটা হচ্ছে ভারতবর্ষের এই তামাম যে মানুষজন, তারা জানেই না সমস্যাটা কোথায়। সমস্যাটা রয়েছে জাতিগত বৈষম্য সৃষ্টিকারী যারা, তারা ইউরেশিয়ান ব্রাহ্মণ। এই ব্রাহ্মণরা হলো বিদেশি। এই বিদেশিরা নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করার জন্য এই ধরনের যোজনাবদ্ধ পরিকল্পনাগুলো আমাদের দেশে লাগু করেছে।
আজকে আমরা আমাদের আইডেন্টিটি হিসাবে জাতিগত আইডেন্টিটিগুলোকেই প্রাধান্য দিই এবং পরিচিতি হিসাবে সেটাই আমরা খাতা কলমে লিখি। কেউ বাউরি, কেউ মুচি, কেউ বাগদি, কেউ যাদব, কেউ গোয়ালা, কেউ চাষা, কেউ তেলি, কেউ তামলি। এখান থেকে আমরা এদের যে বিভিন্ন ধরনের বঞ্চনা, সেটাকে এরা ধার্মিক রূপ দিয়েছিল। তো যখন এখানে ইসলামের আলো আসে ভারতবর্ষের মাটিতে, আমাদের মানুষগুলো তখন বুঝতে পারে যে ধর্মের আধারে, ঈশ্বরের আধারে আমাদেরকে যেভাবে এরা মানসিকভাবে আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, এটা সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর এবং ভ্রান্তিকর। আল্লাহ ওনার চোখে সবাই সমান, কিন্তু এরা সব কিছুতে আমাদেরকে বিধিনিষেধ আরোপ করেছে, নিষেধ করেছে। এরা জ্ঞান নেওয়া থেকে বঞ্চিত করেছে, সম্পত্তি রাখা থেকে বঞ্চিত করেছে, এমনকি মানুষের সাথে মানুষ মিশতে যাতে না পারে তার জন্য ছোঁয়াছুত পর্যন্ত করে রেখেছে। তাহলে এটা ধর্ম হতে পারে না। আমরা ইনসান, আমরা যদি ওনার উপাসনা করার কোনো অধিকারই না পাই, নিজেদেরকে যদি ওরা একটা সম্প্রদায়ের লোক বলে আর সেই ধর্মগ্রন্থ যদি আমাদেরকে স্পর্শ করে তো দূরের কথা, দূর থেকে দেখারও যদি অনুমতি না থাকে, তাহলে আমরা সেই ধর্মের লোক হই কী করে? তো ইসলামের আলো আসার পর আমাদের একটা ব্যাপক অংশের মানুষ লাথি মেরে এদের ব্যবস্থা থেকে বেরিয়ে ইসলামকে কবুল করলো। পরবর্তী ক্ষেত্রে খ্রিস্টান ধর্মকে কবুল করলো। ভারতবর্ষের প্রাচীন ধর্ম, বৌদ্ধ ধর্ম, লিঙ্গায়েত, এগুলো তো রয়েছেই। এই সমতাবাদী ধর্মে যে সমস্ত মানুষরা রয়েছে, এরা সব এই দেশে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসিদের বংশধর, তাদের বংশধর এক, অর্থাৎ তারা এই দেশের মূল নিবাসী। এবং এই দেশে যারা হিন্দুত্ববাদী ব্যবস্থা নির্মাণ করতে চাইছে, তারাই হলো এই দেশের সর্বনাশের মূল। এরা বিদেশি। এই ইতিহাসটা মানুষের সামনে যাওয়া দরকার। যার জন্য আমি তারকদার সান্নিধ্য থেকে যেটা দেখেছি, নিজেদের আইডেন্টিটা যাতে মানুষ জানতে পারে, অর্থাৎ মুক্ত তো পরে হব, মুক্তি পাওয়ার পথে বাধা কি সেটা তো প্রথমে মানুষকে জানতে হবে। অর্থাৎ আমাদের পথে বাধা হলো আমাদের শত্রুরা। শত্রুকে বলছে বিজেপি আমাদের শত্রু, কংগ্রেস আমাদের শত্রু, টিএমসি আমাদের শত্রু, না সিপিএম আমাদের শত্রু। রে ভাই, সবগুলো তো রাজনৈতিক দল। আর এই রাজনৈতিক দল সবই তো ওরা বানিয়েছে, বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ। একটা দল যাবে, তার একটা দল তৈরি করে নেবে। আসল দুশ্মনকে না বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ আমাদের আসল দুশ্মন। আমাদের এই দেশে আসল বন্ধু কারা? কারা এই যন্ত্রণা ক্লিষ্ট অবস্থায় রয়েছে, মুক্তি পেতে হবে? তারা হচ্ছে মুসলমান, তারা হচ্ছে শিডিউল কাস্ট, যারা হচ্ছে শিডিউল ট্রাইব, তারা হচ্ছে ওবিসি, তামাম মূল নিবাসী মানুষ। এই পরিচয়, এই আইডেন্টিটি আমাদের সমাজের মানুষের কাছে যাওয়া দরকার। আমাদের ভৌগোলিক সীমা অনেক বড়, এবং আজকের দিনে ভারতবর্ষে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ, এবং 85%-এরও বেশি, পশ্চিমবাংলায় তো 95%-এরও বেশি মূল নিবাসী। এদের কাছে এই বার্তা পৌঁছানোর জন্য কোনো আমাদের মাধ্যম নেই, না প্রিন্ট মিডিয়া আছে, না ইলেকট্রনিক মিডিয়া আছে, কোনো কিছুই আমাদের হাতে নেই। তাহলে আমাদেরকে জনে জনে গিয়ে এই চর্চা, আলাপ আলোচনা করতে হবে। অন্ততপক্ষে প্রাথমিক পর্যায়ে এটা তারকদা বুঝেছিলেন এবং আমাদের সাথে আলোচনা করতেন যে সাধনদা, আমাদের জেলায় অন্ততপক্ষে 5-6 জন করে নেতৃত্ব নির্মাণ করতে হবে, যারা নিজের ব্যক্তি জীবনটা সাইডে রেখে এটাকে মুখ্য জীবন করে নেবে। নিজের পারিবারিক দায়বদ্ধতা থাকবে, কিন্তু সব সময় তারা এই সমাজের ভাবনা ভাববে। নিজের জীবনে ক্ষয়ক্ষতি ছাড়া বড় কাজ করা যায় না। নিজেদের জীবনে ক্ষয়ক্ষতি যারা করতে প্রস্তুত নয়, তারা এই বড় কাজ করতে পারবে না। কেন, পৃথিবীর ইতিহাসে দেখেছি যারাই মহাপুরুষ, যারাই পৃথিবীর বড় কাজ করেছে এবং যারা তাদের অনুসারী ছিলেন, তারা অনেক নিজের ক্ষতি স্বীকার করেছে। ত্যাগ মানে হলো ক্ষতি স্বীকার করা। নিজের জীবনের, নিজের ব্যক্তিগত পরিবারের, নিজের ব্যক্তিগত সমস্ত বিষয়ের ক্ষতি না করে কেউ বড় কাজ করতে পারে না। এটা বড় কাজ করার পূর্ব শর্ত, এবং উনি এটা করেছেন। উনি একজন স্কুল টিচার ছিলেন, ওই দরিদ্র পরিবার থেকে এসেছিলেন, সচ্ছলভাবে জীবনযাপন করতে পারতেন, ওনার আর অভাব তো ছিল না। কিন্তু উনি এই সমাজের দুঃখ, সমাজের মুক্তি, আমাদের মহাপুরুষদের যে বিচার, উনি এই জায়গায় যে এলেন, মহাপুরুষদের যে সংঘর্ষ, তার ফলশ্রুতিতে এটাকে উপলব্ধি করলেন এবং উনি বুঝলেন আমার মতো
আমাদের বাউরি মুচি ডোম এইরকম যারা সমাজের মানুষ, এই সমাজের মানুষের মতো আমাদের মতো যারা ব্রিলিয়ান্ট লোক, যারা বুদ্ধিমান লোক, যারা জেনে বুঝেছে, তারা যদি সমাজকে না জাগাবে, তাহলে যারা জানে না, যারা অজ্ঞানী লোক, তারা কি করে জানাবে, তারা কি করে বুঝাবে? তাদেরকে ইস্তেমাল করবে। বিজেপি ইস্তেমাল করবে, সিপিএম ইস্তেমাল করেছে, টিএমসি ইস্তেমাল করছে, কংগ্রেস ইস্তেমাল করছে, এভাবে করবে তারা। এরা ইস্তেমাল হচ্ছে, আমাদেরই মানুষের বিরুদ্ধে এরা হামলা করছে, নিজেরই পায়ে নিজে কুড়ুল মারছে। এরা অজ্ঞানী, এরা যেটা বলে জাহিল লোক, এরা জানে না, বোঝে না। এদেরকে বোঝানোর দায়িত্ব কার? যারা বোঝে, যারা জ্ঞানী লোক। তাহলে এই জ্ঞানী লোকরা যদি এই কাজটা না করে, তাহলে ওই লোকগুলোকে দোষ দিয়ে তো লাভ নেই। জ্ঞানী লোকরা প্রথমত ওই সমস্ত কাজ করে না, তারপর বলে দৌড় আমাদের লোক বোঝে না। তো লোকগুলোকে বোঝানোর কেউ প্রয়াসই করলো না, লোকগুলো বুঝলোই না, আরও লোকগুলো ঘরে দোষ চেপে দিল, দৌড় এরা বোঝে না। এটা তারকদা বুঝেছিলেন। তারকদা আমাদেরকে বলতেন যে বোঝানো যাদের দায়িত্ব, যারা বোঝাতে পারবে, যাদের কথায় মানুষ বুঝবে, তারা মুখ ফিরিয়ে থাকবে, তারা গাড়ি বাড়ি আয়েস ফুর্তিতে মজে থাকবে। সেটা বলবে দৌড় চালা, এরা কিছু বোঝে না, এদেরকে বুঝিয়ে লাভ নাই। কদিন বুঝিয়েছে ভাই? একদিন গিয়ে বুঝিয়ে দিলে হয়ে যাবে? নিরন্তর 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 যতদিন বাঁচবে ততদিন সমাজ জাগৃতির কাজ চালাতে হবে। কে কতদিন ভালো কাজ করলো সেটা বড় কথা নয়, শেষ পর্যন্ত কে ভালো কাজটা করে গেল সেটা বড় কথা। তারকদা এটা করে গেলেন জীবনের শেষ দিন পর্যন্ত। উনি এই মহান কাজ, বড় কাজ এটা করে গেলেন। এটা আমাদের কাছে শিক্ষা। তারকদাকে যদি আমরা শ্রদ্ধা জানাতে চাই, তাহলে ফুলমালা দিয়ে তারকদাকে শ্রদ্ধা জানানো সম্ভব নয়। তারকদা যে কাজটা করার জন্য নিজের জীবনটা সমর্পণ করেছিলেন, সেই কাজটা করার মধ্য থেকে ওনাকে শ্রদ্ধা জানানো যায়, এবং এই কাজটাই আমাদেরকে করতে হবে। আজকে স্মরণ সবাই আমরা যদি এই অঙ্গীকারটা করি যে তারকদা যে কাজটা করেছিলেন, আমার জীবনের শেষ সামর্থ্য পর্যন্ত, শেষ দিন পর্যন্ত আমি এই কাজটা করে যাব, অর্থাৎ সমাজ মুক্তির কাজ করে যাব, যে কাজটা আমাদের মহাপুরুষরা করে গেছে। হাজার হাজার বছর ধরে এই মুভমেন্ট চলছে, এবং আজকে সর্বভারতীয় স্তরে এইরকম একটা সাংগঠনিক রূপ আমাদের মূল্যবাসীর জাগরণ, যেখানে এই প্রথম ভারতবর্ষে এত বড় আকারে শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, ওবিসি, মুসলিম এবং অন্যান্য মাইনরিটির লোক যারা মূল্যবাসী, তারা একত্রিত হয়েছে। এটা সম্ভব ছিল না ভারতবর্ষে। ব্রাহ্মণবাদীরা যেরকম নেটওয়ার্ক বানিয়ে রেখেছে, যেরকম এরা জাল বিছিয়ে রেখেছে, আমাদের এই চারটে বর্গ একসাথে এসে কখনো ঐক্যবদ্ধ শক্তি নির্মাণ করা সম্ভবই ছিল না। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধ শক্তি নির্মাণ করতে না পারি, ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা বদল করা, ওদের নিয়ন্ত্রণ থেকে মূল্যবাসী নিয়ন্ত্রণ এই দেশে কায়েম করা সম্ভবই না। মুসলিম 1000 সাল যদি একা একা লড়ে সম্ভব হবে না। আদিবাসীরা যদি 2000 বছর এরভাবে লড়ে সম্ভব হবে না। শিডিউল কাস্টরা যদি 1 লাখ বছর একা একা লড়ে সম্ভব হবে না। ওবিসিরা যদি 5 লাখ বছরও লড়ে, এটা সম্ভব হবে না। বিলুপ্ত হয়ে যাবে আমাদের প্রজাতি, সম্ভব হবে না। একের পর এক ওরা তো প্রজেক্ট নিয়ে আসছে, নানা ধরনের দুরারোগ্য ব্যাধি এমনি এমনি হয়ে যাচ্ছে না, এর ভেতরে ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। কেননা আপনারা জানেন জৈব হাতিয়ারের কথা শুনেছেন, ভাইরাস এখন মুরগির পোলট্রি ফার্মের মতো পালন করা হয়, জৈব হাতিয়ার বানানো হয়। আপনাকে গুলি করে মারলে বিদ্রোহ হবে, আপনি রোগে মারা যাবেন, কি করে বিদ্রোহ করবেন? জৈব হাতিয়ার যদি প্রয়োগ করে আপনি কি করে বুঝবেন কোন জায়গায় কী জান সারা হচ্ছে? করোনাতে এমনি এমনি হয়ে যাচ্ছে না, অনেক রকম সোশ্যাল মিডিয়ায় দেখছি যে করোনা মানুষের তৈরি করা। তো সেরকম আমাদেরকে মারার জন্য যথেষ্ট প্ল্যানিং রয়েছে। একটা মহামারী তৈরি করবে, ভ্যাকসিনের নামে একটা ডোজ দেবে, তাতেই খতম আমরা। এখন খতম হবো না, পরবর্তী জেনারেশন শেষ হয়ে যাবে, হয়তো 3rd জেনারেশন শেষ হবে। আমরা নিজেদের সেফটি সিকিউরিটির জন্য ভ্যাকসিন নিচ্ছি, সত্যি সত্যি সেটা ভ্যাকসিন না কোনো জেনেটিক ইফেক্ট হবে আমরা তো জানি না। অনেক কিছু তো গোপন করা হচ্ছে। ভ্যাকসিন দেওয়ার সময় যে তথ্যগুলো মানুষকে জানানো দরকার, যে ভ্যাকসিন নিলে এই ঘটনা ঘটতে পারে, এই সতর্কতা মানুষকে সজাগ করা দরকার, কোনো কিছু তো জানানো হচ্ছে না। তা এই বিষয়গুলো বুঝতে হবে। আজকে আমরা বলছি আমরা মূল নিবাসী বহুজন সমাজ, যদি আমাদেরকে এইরকম একের পর এক প্রজেক্ট লাগু করে, পরিকল্পনা যোজনাবদ্ধভাবে লাগু করে, কটা জেনারেশন লাগবে আমাদেরকে সংখ্যালঘু করার জন্য? মহামারীর আকারে একের পর এক আমরা মারা যাব।